পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি 2025 এর আজকে যে এক্সাম হলো তার জিওগ্রাফি কোশ্চেন পেপারটা আজকে এই ভিডিওতে অ্যানালাইসিস করব। তোমরা দেখে নাও তোমাদের কতগুলি কোশ্চেন ঠিক হয়েছে এবং কমেন্ট সেকশনে জানিও তোমাদের কতগুলি কোশ্চেন ঠিক হলো। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে এইখানে, মানে কোন জায়গাটায় পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বত যে রয়েছে আমাদের পশ্চিমঘাট এবং পূর্বঘাট ওটা মিলিত হয়েছে ওইটা জানতে চাইছে। এটা তোমরা সকলেই জানো যে এটি হচ্ছে গিয়ে নীলগিরি হিলস যেটা রয়েছে, ওই নীলগিরি হিলস এর কাছে কিন্তু এটা জয়েন করেছে পশ্চিমঘাট এবং পূর্বঘাট। এরপরে রাজস্থান মরুস্থলী অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়ি কি নামে পরিচিত? এই যে বালিয়াড়িগুলি ওই জায়গায় কিন্তু ধ্রিয়ান নামে পরিচিত। বালিয়াড়িগুলি রাজস্থানের যে বালিয়াড়ি, এগুলো চলমান বালিয়াড়ি বলা হয়, যে বালিয়াড়িগুলো মুভ করতে থাকে এক জায়গায়, এগুলো স্ট্যাটিক নয়, এগুলো চলমান বালিয়াড়ি, এইগুলোকে ধ্রিয়ান নামে পরিচিত। বারখান, সিপ, ইয়ারদাং, এগুলো কিন্তু ইয়ারদাং হচ্ছে গিয়ে একটা ক্ষয়কার্যের ফলে গঠিত, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। বারখান, সিপ এগুলো বালিয়াড়ির টাইপ, কিন্তু ধ্রিয়ান হচ্ছে বালিয়াড়িটা ওখানে এই নামে পরিচিত আর কি। এরপরে শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে কি বলা হয়? এটা জানো তোমরা, সেটা হচ্ছে গিয়ে জেরোফাইট বলা হয়। শুষ্কতা সহ্য করতে পারে যে সমস্ত উদ্ভিদ তাদেরকে জেরোফাইট বলা হয় থাকে, যেরকম ক্যাকটাস হচ্ছে গিয়ে একটা জেরোফাইটের উদাহরণ। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে কোন প্রকার পাক সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়েছে? মহাসাগরীয় শৈলশিরা তোমরা জানো মিড আটলান্টিক রিজ যেটা রয়েছে ওইটা কিন্তু যে পাত সীমান্তে তৈরি হয়েছে সেটি হচ্ছে গিয়ে ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি বা প্রতিসারী পাত সীমান্ত। ডাইভার্জেন্ট ওর প্রতিসারী পাত সীমান্তে কিন্তু এটা তৈরি হয়েছে। থার্মোক্লাইন হলো একটি স্তর যেখানে থার্মোক্লাইন জানো যে সমুদ্রপৃষ্ঠ থেকে নিচের দিকে নামলে একটা লেয়ার রয়েছে, যে লেয়ারে কিন্তু প্রথমের দিকে টেম্পারেচার হালকা আস্তে আস্তে করে নামতে থাকে, কিন্তু তারপরে একটা স্টিপ কার্ভ দেখতে পাওয়া যায়, তারপরে আবার কিন্তু স্থির হয়ে যায়। এই যে লেয়ারটা, এই যে কার্ভটা দেখতে পাওয়া যায় ওইটাকেই বলা হয় থার্মোক্লাইন। এই থার্মোক্লাইনের ক্ষেত্রে যেটা রাইট আনসার হয়ে যাবে, গভীরতা সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়। গভীরতা যত বাড়ে তার সাথে সাথে কিন্তু উষ্ণতার দ্রুত পরিবর্তন হয় এই লেয়ারটায়, তার জন্য এটাকে থার্মোক্লাইন বলা হয়। তারপরে যেটা বলেছে তৈগা বায়োমে এই বৃক্ষ দেখা যায়। তৈগা বায়োমে কোন বৃক্ষ দেখা যায়? বাওবাব, ক্যাকটাস এবং মেহগিনি, এগুলো কিন্তু তৈগা যে বায়োমটা রয়েছে তৈগা বায়োমের নয়। স্প্রুস হচ্ছে গিয়ে তৈগা বায়োমের একটা উদ্ভিদ। তৈগা বলতে ওই যে তুন্দ্রা তৈগা, ওই একদম মানে বরফ এরিয়া যেটা হচ্ছে তুন্দ্রার আগে যে বনভূমিটা দেখতে পাওয়া যায় ওখানে তৈগা দেখতে পাওয়া যায়, তৈগা বনভূমি ওই জায়গাটা দেখতে পাওয়া যায়। ওইখানকার কিন্তু স্প্রুস হচ্ছে গিয়ে ওই জায়গার একটা স্পিসিস, প্ল্যান্ট স্পিসিস এর মধ্যে আসছে। নেক্সট যদি দেখা যায় শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? শৈবাল সাগর যদি দেখো কিন্তু সৃষ্টি হয়েছে সব থেকে ভালোভাবে শৈবাল সাগরটা যেখানে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে আটলান্টিক মহাসাগর যেটা রয়েছে, আটলান্টিক মহাসাগরে কিন্তু শৈবাল সাগরটা দেখতে পাওয়া যায়। বিশেষ করে উত্তর আটলান্টিকে, যেখানে বারমুডা ট্রাইঅ্যাঙ্গেলের কিন্তু পার্শ্ববর্তী এরিয়াতে এই আটলান্টিক মহাসাগরে বারমুডা ট্রাইঅ্যাঙ্গেলের একদম সাইডের দিকে কিন্তু রয়েছে এই যে শৈবাল সাগর বা সার্গাসো সি যেটাকে বলা হয়, এটা কিন্তু ওইখানে রয়েছে। তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপন যোগ্য কেন? এক্ষেত্রে কিন্তু আমার দুটো উত্তর কিন্তু ঠিকঠাক লাগছে, কারণ হচ্ছে গিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম। তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে কিন্তু অপেক্ষাকৃত ব্যয়টা কম আছে। তো তুলনামূলকভাবে যদি আমরা দেখি জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু হিউজ একটা খরচ রয়েছে, যদিও দুটো ক্ষেত্রেই খরচ বেশি, কিন্তু তুলনামূলকভাবে জলবিদ্যুতের থেকে তাপবিদ্যুতে কিন্তু খরচটা কম আসবে। কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রকে রান করাতে গেলে পরবর্তীতে খরচটা বেশি, মানে স্থাপনের ক্ষেত্রে ততটা খরচ নয়, কিন্তু পরবর্তীকালে রান করার জন্য কিন্তু খরচা বেশি। অ্যাজ কম্পেয়ার টু যদি হাইড্রো ইলেকট্রিসিটি দেখা হয়, তাহলে কিন্তু হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বসাতে মানে প্ল্যান্টটাকে যখন এস্টাবলিশ করা হয় তখন খরচ বেশি আছে, কিন্তু পরবর্তীতে রান করার কিন্তু খরচটা তুলনামূলক কম আসে। সেক্ষেত্রে কিন্তু দেখতে গেলে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম, এই অপশনটাও কিন্তু ঠিকঠাক লাগছে আমার। এবারে তাপবিদ্যুৎ উৎপাদনের ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না। তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ঋতুভিত্তিক তারতম্য হয় না, কিন্তু যদি হাইডেল পাওয়ার প্ল্যান্ট হয় সেক্ষেত্রে কিন্তু বর্ষাকালে জলটা প্রচুর আসবে, আবার যখন বর্ষা কমে যাবে তখন কিন্তু জলটা কম আসে।
কিন্তু মানে এটা সিজনাল যে ভ্যারিয়েশনটা ওটার কথা বলছে, তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এই সিজনাল ভ্যারিয়েশনটা আসে না, এটাও কিন্তু ঠিক লাগছে। এবারে যদি এই দুটোর মধ্যে বেশি বেশি কোনটা ঠিক যদি দেখা যায়, তাহলে কিন্তু ডি অপশনটাকেই আমি বেশিটা জোর দেবো। তোমরা কমেন্টে জানিও তোমরা কোন উত্তরটা করেছো, কিন্তু এখানে সি ডি দুটো কিন্তু একটা কন্ট্রাডিক্টরি রয়েছে। নেক্সট যদি দেখি ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়। ইলুভিয়েশন পদ্ধতি তোমরা জানো যে মাটির উপরের স্তর থেকে ধৌত হওয়ার পরে যে মিনারেল গুলো রয়েছে ওগুলো নিচের লেয়ারে এসে জমা হতে থাকে, এই পদ্ধতিটাকে ইলুভিয়েশন বলা হয়। এবং এটা হয় বি লেয়ারে এসে জমতে থাকে, তার জন্য এটাকে কিন্তু বি লেয়ারটাকে ইলুভিয়েটেড লেয়ার বলা হয়। সো এক্ষেত্রে ঠিক উত্তর হয়ে যাবে বি। এক্ষেত্রে নেক্সট যদি দেখি 10 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, কর্ণাটকের শিমোগা যে জেলায়, শিমোগা জেলা কর্ণাটক, কিন্তু দেখতে গেলে কর্ণাটক যে মানে মিনারেলটা কর্ণাটক থেকে বেশি পাওয়া যায় সেটা কিন্তু ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের জন্য কিন্তু কর্ণাটক ফেমাস। এবং শিমোগা যে জেলাটা রয়েছে এই শিমোগা জেলা কিন্তু এই ম্যাঙ্গানিজের জন্যই ফেমাস। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ম্যাঙ্গানিজ। নেক্সট যদি কোশ্চেন দেখি, মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটির উর্বরতা বৃদ্ধির জন্য এইখানে যে আছে সিলিকা, ক্যালসিয়াম, সোডিয়াম, এদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দেখতে গেলে কিন্তু ফসফরাস। বাকিগুলোও গুরুত্বপূর্ণ কিন্তু ফসফরাসের গুরুত্ব সব থেকে বেশি থাকে। তো উত্তর রাইট উত্তর হয়ে যাবে ফসফরাস। নেক্সট যদি দেখি, পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়। পৃথিবীর এখানে যে সমস্ত দেশগুলো দেওয়া হয়েছে আফ্রিকা, উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া। এক্ষেত্রে যদি দেখা যায় এশিয়ার মধ্যে কিন্তু সব থেকে দুনিয়ার যে লার্জেস্ট পপুলেটেড, লার্জেস্ট নয় পপুলেটেড যে, হ্যাঁ লার্জেস্টও এশিয়াতেই রয়েছে। এবং পপুলেটেড যদি দেখতে হয়, পপুলেটেড পরপর দুজন মানে চায়না এবং ইন্ডিয়া, এরা কিন্তু এশিয়াতেই রয়েছে। সো পপুলেশন ডেন্সিটি বুঝতেই পারছো এশিয়াতেই সব থেকে বেশি হবে। সো এক্ষেত্রে উত্তর এশিয়া হবে। নেক্সট যদি দেখি, স্বল্প লবণতা সাধারণত দেখা যায়, স্বল্প লবণতা কোথায় দেখতে পাওয়া যায়। ক্রান্তীয় অঞ্চলে, আবদ্ধ সাগরে, নদীর মোহনায়, নাকি প্রবাল প্রাচীরে। এখানে যদি দেখো নদীর মোহনায় উত্তরটা হয়ে যাবে, কারণ নদীর মোহনায় এখানে ফ্রেশ ওয়াটার সবসময়ের জন্য সমুদ্রের জলের সাথে মিক্সড হতে থাকছে, তার জন্য এখানে কিন্তু লবণতাটা কম হবে। বাস্তুতন্ত্রের বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়। এটা লিন্ডেম্যানের 10% সূত্র তোমরা জানো, যে 10% নিয়ম রয়েছে, সেই হিসাবে একটা টপিক লেভেল থেকে অন্য টপিক লেভেলে যখন যাচ্ছে সেটা 10% করে কমতে থাকে। তো এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে গিয়ে 10%। সো নেক্সট যদি দেখি, নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল স্রোত। শীতল স্রোত দেখো পেরু বা হাম্বোল্ট স্রোত যেটা রয়েছে, এই পেরু বা হাম্বোল্ট স্রোত কিন্তু শীতল স্রোতগুলির মধ্যে চলে আসবে। নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, ব্রাজিল স্রোত, এগুলো কিন্তু উষ্ণ স্রোত। এখানে হাম্বোল্ট স্রোত রয়েছে, পেরু বা হাম্বোল্ট স্রোত, যেটা পেরু উপকূল বরাবর প্রবাহিত হয় উত্তর থেকে দক্ষিণ দিকে, এটা কিন্তু শীতল স্রোত। নেক্সট যদি দেখি সেক্ষেত্রে রয়েছে অনূর্ধ্ব ও তদূর্ধ্ব প্রকৃতির অজাইবের ছেদবিন্দু যে কোন মানকে নির্দেশ করে। অর্থাৎ এই যে অজাইব টানা হয়, যেটা অজাইব যেটা রয়েছে ওই যে মোর দ্যান টাইপ এবং লেস দ্যান টাইপ যেটা হয়, এইটার যে যে জায়গাতে পয়েন্ট, যে যে জায়গাটায় এরা একে অপরকে টাচ করছে, ওই জায়গাটা নাম কি এটা জানতে চাইছে। ওটা মানে কি, কোন যে ইন্ডিকেটরটাকে তাকে নির্দেশ করে, এটা কিন্তু মধ্যমাকে নির্দেশ করে। সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে মধ্যমা। নেক্সট যদি দেখি, নেক্সট কোশ্চেনটা রয়েছে, নিক বিন্দুর উদ্ভব হয়। নিক বিন্দু তোমরা জানো যে পুনর্যৌবন হয়ে গেলে, নদীর যখন পুনর্যৌবন হয়, একটা ক্ষয়চক্র চলছে, তারপরে হঠাৎ মুহূর্তে আবার যদি বেস লেভেলের চেঞ্জ হয় অথবা যদি হাইট মানে ভূমির উত্থান হয়, তাহলে কিন্তু তার যে নদী আবার পুনর্যৌবন লাভ করে, তাহলে সেক্ষেত্রে কি হয়, নদী যে পয়েন্টটা ছিল সেখান থেকে ক্ষয় করে আবার পুনরায় সে ক্ষয় করতে আরম্ভ করে। এই যে নিক পয়েন্টটা তাহলে যে জায়গাতে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যেটা মাল্টি সাইক্লিক রিভার ভ্যালি যেটা রয়েছে, মানে এই নিক পয়েন্টটা মাল্টি সাইক্লিক রিভার ভ্যালিতে আমরা দেখতে পাই। অর্থাৎ বহু চক্রী নদী উপত্যকায় নিক বিন্দু দেখতে পাওয়া যায়। নেক্সট যদি যাই তাহলে 18 নম্বর কোশ্চেনে, ঢালের ওপরে অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল। এক্ষেত্রে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে গিয়ে মৃত্তিকা বিসর্পণ, অর্থাৎ সয়েল ক্রিপিংটাই উত্তর হবে। কারণ হচ্ছে গিয়ে যে কোনো জায়গায় যখন ঢালটা থাকছে, সেই ঢালের উপরে যখন স্বাভাবিক এরকম মাটি রয়েছে, কিন্তু
ওই যে মাটির লেয়ার গুলো এইভাবে রয়েছে, কিন্তু ওই জায়গায় একটা কঠিন শিলার এরকম ঢাল থাকছে। সেক্ষেত্রে যদি এখানে যদি কোনো দেওয়াল মানে দেওয়াল কিছু থাকে এখানে যেটা দেওয়া হয়েছে, এই জায়গায় কিন্তু সয়েল ক্রিপিংটা হবে, আস্তে আস্তে এই প্রসেসটা চলতে থাকে এই সয়েল ক্রিপিংটা, তার ফলে কিন্তু এই দেওয়ালটা হেলে পড়বে কিছুদিন পরে। যদিও এই প্রসেস খুবই স্লোয়ে চলে, তার জন্য বুঝতে পারা যায় না, কিন্তু এই যে দেওয়াল হেলে পড়ার পিছনে এই সয়েল ক্রিপিংটা কিন্তু দায়ী হয়ে থাকে। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে সয়েল ক্রিপিং। এরপরে যদি 19 নম্বর কোশ্চেনে যাই, তাহলে কিন্তু সেখানে যেটা দেওয়া আছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি নাসপাতি আকৃতির বয়ক্রমিক, অর্থাৎ এই যে এস এক্স পিরামিড যেটা রয়েছে, ওই এস এক্স পিরামিডের কথা বলেছে এখানে, এস এক্স পিরামিড। সেক্ষেত্রে যদি দেখো যে এখানে নাসপাতি আকৃতি বলেছে, মানে হচ্ছে গিয়ে বেসটা হবে একটু সরু হবে, বেসটা মাঝখানটা হবে মোটা, আবার উপরের দিকে আবার সরু হয়ে যাবে। তো এই যে ধরনের যে শেপটা, এটা ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যারা ডেভেলপড হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু যদি দেখি ভারতবর্ষ কিন্তু উত্তর হচ্ছে না, নাইজেরিয়া হবে না, ব্রাজিলও হবে না, এরা কিন্তু ডেভেলপিং কান্ট্রি, এরা কিন্তু সেরকম ডেভেলপড কান্ট্রি নয়। এক্ষেত্রে যেটা ডেভেলপড কান্ট্রি এদের মধ্যে রয়েছে, নরওয়ে রয়েছে ডেভেলপড কান্ট্রি, তো এটাই উত্তর হয়ে যাবে। নেক্সট যদি দেখি ইন্দোনেশিয়া স্থানান্তর কৃষি যেটা, অর্থাৎ শিফটিং কাল্টিভেশন, যেটা শিফটিং কাল্টিভেশন ইন্দোনেশিয়াতে কি নামে পরিচিত, সেটা কিন্তু দেখো এখানে যেটা রয়েছে শিফটিং কাল্টিভেশন ইন্দোনেশিয়াতে যে নামে পরিচিত সেটা হচ্ছে গিয়ে লাদাং, লাদাং নামে পরিচিত ইন্দোনেশিয়াতে স্থানান্তর কৃষি। ঝুম নামে পরিচিত হচ্ছে গিয়ে আমাদের যে নর্থ ইস্টার্ন রিজিয়ন রয়েছে, নর্থ ইস্ট যেটা রয়েছে ওই জায়গায় কিন্তু এটা ঝুম নামে পরিচিত। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে লাদাং নামে পরিচিত। লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে কোনটাতে, কোন আকরিকে সব থেকে লোহার ভাগটা বেশি থাকছে, সেটা তোমরা জানো নিশ্চয়ই, যেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটাইট হবে এর উত্তর। লিমোনাইট, সিডারাইট এগুলা লোহার আকরিক হলেও এদের মধ্যে লোহার পরিমাণটা কম থাকে, সব থেকে বেশি থাকে ম্যাগনেটাইটের মধ্যে। তো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট হচ্ছে গিয়ে ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ন, ভূগঠন প্রক্রিয়া পর্যায়নের সম্মিলিত ফল। এটা যদি দেখো ডেভিসের ত্রয়ী যে বলা হয়, ডেভিস যে তিনটা ফ্যাক্টরের কথা বলেছিল, ডেভিসের ত্রয়ী এদেরকে বলা হয়। এইটা এই তিনটা জিনিসকেই বলেছিল। এর প্রবক্তা হচ্ছে গিয়ে উইলিয়াম মরিস ডেভিস, যিনি ক্ষয়চক্রের প্রবক্তা। তিনি এই কথাগুলি বলেছিলেন, এই কথাটি বলেছিলেন। সো এর উত্তর ডি হয়ে যাচ্ছে এর উত্তর। নেক্সট যদি দেখি ভারতবর্ষের গম চাষের প্রগাঢ়তা সবচেয়ে বেশি এই রাজ্যে, মানে কোন রাজ্যে গম চাষের প্রগাঢ়তা সবচেয়ে বেশি, তোমরা জানো পাঞ্জাব হচ্ছে গিয়ে গম চাষের জন্য ফেমাস। এখানে গ্রিন রেভলিউশন হয়েছিল এবং তার প্রভাবে এই জায়গায় কিন্তু গমের উৎপাদনটা প্রচুর পরিমাণে গমের উৎপাদন পাঞ্জাবে হয়। তো এর উত্তর হয়ে যাবে পাঞ্জাব। নেক্সট যদি দেখি কম বৃষ্টি যুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে, কম বৃষ্টিযুক্ত অঞ্চল, যে জায়গায় কম বৃষ্টি হয় সেখানে যে পরিমাণ বৃষ্টিপাত হয় এবং নদীগুলি যদি নদী নালা বা অন্যান্য যে স্লোপ বরাবর যে সমস্ত জলগুলো আসবে ওগুলোও কিন্তু বাষ্পীভূত হয়ে উড়ে যায়, এবং মাটির নিচ থেকেও জল যদি উপরের দিকে, এখানে কিন্তু যে প্রসেসটা রান করে, এই যে বৃষ্টি কম হলে যে জায়গায় বৃষ্টি কম হচ্ছে সেই জায়গায় যে প্রসেসটা রান করে এটাকে বলা হয় গিয়ে যে কৈশিক প্রক্রিয়া বা এর একটা ইংলিশ টার্মিনোলজিটা আমার এই মুহূর্তে মনে আসছে না, যেটা হ্যাঁ মনে পড়েছে, যে ক্যাপিলারি ইফেক্ট, ক্যাপিলারি ইফেক্টের জন্য নিচ থেকে কিন্তু জল উপরের দিকে উঠে আসে এবং তার সাথে সাথে কিছু মিনারেল নিয়ে আসে। ওই মিনারেল জল এখান থেকে বাষ্পীভূত হয়ে উড়ে যায়, কিন্তু মিনারেল লবণ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই লেয়ারে জমতে থাকে, এই লেয়ারে জমতে থাকে, তার জন্য কিন্তু লবণাক্ত হয়ে পড়ে। তার জন্য যে জায়গায় বৃষ্টি কম হয় সেই জায়গায় যে মৃত্তিকাটা সৃষ্টি হয় সেটি হচ্ছে গিয়ে লবণাক্ত মাটি, লবণাক্ত মাটি ওই জায়গায় সৃষ্টি হয়। সো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে সি। নেক্সট যদি দেখি একটা নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকে কি হিসাবে অভিহিত করা হয়, এটি হচ্ছে গিয়ে কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন যেটা রয়েছে সেটি হবে গিয়ে রাইট অ্যান্সার। যে এটা একটা ব্যালেন্স কন্ডিশন, যেখানে মানুষ জমির অনুপাতটা একটা আদর্শ জায়গায় রয়েছে, মানে যতজন মানুষ রয়েছে তাদেরকে প্রতিপালনের জন্য বা মানুষ যে মানুষ এবং জমি এই দুটোর অনুপাতটা একটা ভারসাম্য অবস্থায় রয়েছে, তার জন্য এটাকে কিন্তু অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা বলে। এর থেকে বেশি হয়ে গেলে সমস্যা, এর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ওভার পপুলেশন হয়ে যাবে এবং জমির উপরে চাপ বৃদ্ধি পাবে, এবং এর থেকে যদি কম হয় তাহলে কিন্তু আন্ডার পপুলেশন হয়ে যাবে, এবং এই জায়গায় আন্ডার পপুলেশন হয়ে গেলে কি হবে, এই জায়গায় যে রিসোর্সটা রয়েছে ওই রিসোর্সটাকে কিন্তু ঠিকঠাক ইউটিলাইজেশন করা যাবে না। সো এক্ষেত্রে কিন্তু যেটা যে ব্যালেন্স কন্ডিশনটা, এটা কিন্তু মানে একটা আদর্শ কন্ডিশন, এটা কিন্তু সবসময় যে থাকবে এরকম হয় না, কিন্তু এটা কাম্য করা হয়। সো এক্ষেত্রে অপটিমাম পপুলেশনটা হচ্ছে গিয়ে রাইট আনসার।
নেক্সট হচ্ছে গিয়ে কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন? যে which of those geographer divide the world into natural region? স্বাভাবিক, আর এখানে বলছে ন্যাচারাল। প্রাকৃতিক বলতে পারতো, ন্যাচারালকে স্বাভাবিক দিয়ে দিয়েছে, স্বাভাবিক রিজিয়ন বলে দিয়েছে, ন্যাচারাল রিজিয়নে ভাগ করেছে। ন্যাচারাল রিজিয়নে হচ্ছে কি প্রফেসর যে হার্বার্টসন যিনি রয়েছে, প্রফেসর হার্বার্টসন হচ্ছে গিয়ে মানে এই ন্যাচারাল রিজিয়নে ভাগ করেছিলেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু প্রফেসর হার্বার্টসন। এরপরে যে কোশ্চেনটা দেখবো সেটি হচ্ছে গিয়ে 27 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত অভিক্ষেপের মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপ তল মধ্য অক্ষাংশকে স্পর্শ করে? এক্ষেত্রে যদি দেখতে হয় সেটি হবে গিয়ে সাধারণ সাংখ্যক অভিক্ষেপ। সাধারণ সাংখ্যক অভিক্ষেপের ক্ষেত্রে অর্থাৎ যেটা রয়েছে সিম্পল কোনিক্যাল প্রজেকশন, এই সিম্পল কোনিক্যাল প্রজেকশনের ক্ষেত্রে যে প্রজেকশন তলটি রয়েছে ওইটি কিন্তু যে মধ্য অক্ষাংশ অর্থাৎ মিড ল্যাটিটিউড যেটা রয়েছে ওইটাকে টাচ করে। এক্ষেত্রে কিন্তু 1 স্ট্যান্ডার্ডও হয়ে থাকে এবং 2 স্ট্যান্ডার্ড প্যারালালও হয়ে থাকে। যদি একটাকে স্ট্যান্ডার্ড করি তাহলে একটা হবে, নাহলে দুটোকে যদি ধরি তাহলে দুটো 2 স্ট্যান্ডার্ড প্যারালাল হয়ে থাকে। তো এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে সিম্পল কোনিক্যাল প্রজেকশন। এরপরে যেটা রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? একদম ইজি কোশ্চেন, এটি হচ্ছে গিয়ে মেসোস্ফিয়ার সবথেকে শীতলতম স্তর। এবারে নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বহির্মুখী প্রবচনের যে প্রবচন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না, মানে কোন প্রভাবটা দেখা যায় না? দক্ষ শ্রমিকের অভাব দেখা যায়। দক্ষ শ্রমিকের অভাব অবশ্যই দেখা যায়, কারণ এক জায়গা থেকে মাইগ্রেশন হয়ে লোক চলে যাচ্ছে অন্য জায়গায়, তো এখানে তো দক্ষ শ্রমিকের অভাব দেখা যাবে। এখানে কিন্তু বলে যে দেখা যায় না। জনঘনত্ব হ্রাস পায়। জনঘনত্ব, হ্যাঁ অবশ্যই জনঘনত্ব হ্রাস পায়, কারণ লোক এখান থেকে চলে যাচ্ছে, সোর্স রিজন থেকে চলে যাচ্ছে। তীব্র বেকার সমস্যা দেখা যায়। এখানে যারা পড়ে থাকবে এই অঞ্চলে তারা কিন্তু ততটা স্কিলড নয়। যারা স্কিলড লেবার বা একটু এডুকেটেড হয়ে যাবে তারা কিন্তু এই অঞ্চল ছেড়ে চলে যাবে, আর বাকি এখানে যারা পড়ে থাকবে তারা কিন্তু বেকারত্বের শিকার হবে। তাদের কারণ তাদের কাছে সেরকম স্কিল নেই, তার জন্য তারা যেতে পারছে না, এবং এখানে সেরকম কাজ নেই, তার জন্য এরকম হচ্ছে। তার জন্যই তো লোক এখান থেকে চলে যাচ্ছে। উৎসস্থলে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এক্ষেত্রে কিন্তু যেহেতু যারা শিক্ষিত বা যারা স্কিলড লেবার বাইরে চলে যাওয়ার জন্য, এই জায়গায় কিন্তু ততটা ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না। যে জায়গায় যাচ্ছে ওই জায়গার কিন্তু ডেভেলপমেন্ট হবে। সো এক্ষেত্রে যে উত্তরটা হবে সেটা হচ্ছে কি ডি, উৎসস্থলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। এটা কিন্তু ঘটে না। সো এক্ষেত্রে যেটা না জানতে চাইছে, সো এটা হবে না, বাকিগুলো ঠিক আছে। তো 30 নম্বর যদি কোশ্চেনটা দেখি, নিম্নলিখিত আগ্নেয়গিরিগুলির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরি? এই যে মৃত আগ্নেয়গিরি যেটা রয়েছে ভারতের মৃত আগ্নেয়গিরি যদি দেখা যায় তাহলে কিন্তু এখানে ভারতের যে মৃত আগ্নেয়গিরি ওটাই দিয়ে দিয়েছে নারকন্দাম। নারকন্দা হচ্ছে গিয়ে একটা মৃত আগ্নেয়গিরি। সো এটি আনসার হবে। যেটি নারকন্দাম, যেটি রয়েছে গিয়ে আন্দামান, নর্থ আন্দামানের থেকে একটু নর্থ আন্দামান যে আইল্যান্ড রয়েছে ওই নর্থ আন্দামান গ্রুপ অফ আইল্যান্ডের সাইডেই রয়েছে নারকন্দাম। তো নেক্সট যদি দেখি, এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে? ডিকম্পোজার যদি দেখা যায়, ডিকম্পোজারের বলেছে ডিকম্পোজার। তো ডিকম্পোজার কে আছে, যে ক্লাস্ট্রিডিয়াম যেটা রয়েছে, ক্লাস্ট্রিডিয়াম হবে গিয়ে ডিকম্পোজারের ভূমিকা পালন করে। হরিণ এটা হচ্ছে গিয়ে কি সেকেন্ডারি বা যে সেকেন্ডারি কি বলা হয়, সেকেন্ডারি কি বলে, সেকেন্ডারি নয়, হার্বিভোরাস। হরিণ হচ্ছে গিয়ে হার্বিভোরাস। তারপরে গিরগিটি রয়েছে, এরা কিন্তু ওরকম ভাবে নয়, মানে এরা কিন্তু বিভিন্ন টপিক লেভেলে হয়ে থাকে, কিন্তু ডিকম্পোজার হিসাবে যেটা কাজ করে সেটা হচ্ছে গিয়ে ক্লাস্ট্রিডিয়াম। এরপরে যদি নেক্সট দেখা যায় তাহলে কিন্তু 32 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটি হচ্ছে গিয়ে একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান। একটি পাইগ্রাফের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় তার সর্বমোট মান যদি দেখতে হয় সেটা হচ্ছে গিয়ে 360 ডিগ্রি। পাইগ্রাফ তোমরা জানো এরকম একটা যে গোল গ্রাফ হয়ে থাকে যেটার মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে থাকি যে এটা কত পার্সেন্ট রয়েছে, যে সামথিং এর কোনো কিছুর কতটা পরিমাণ মানে ডিস্ট্রিবিউশন কতটা রয়েছে টোটালিটির উপরে, সেটা দেখানোর জন্য এরকম ভাবে পাইগ্রাফ আমরা করে থাকি। তো এর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় সেটা কিন্তু সর্বমোট মান হয়ে থাকে 360 ডিগ্রি। নেক্সট যদি দেখো তাহলে নিম্নলিখিত দেশগুলির মধ্যে যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এখানে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আফগানিস্তানে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে বেশি রয়েছে। নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে যে কোনটি ভাঁজের ফলে গঠিত? গ্রস্ত উপত্যকা, এটা জানো, এটা ফল্টের ফলে তৈরি হয়। এটা
কিন্তু ভাঁজের ফলে নয়। স্তূপ পর্বত রয়েছে, স্তূপ পর্বত কোনটি ভাঁজের ফলে গঠিত? স্তূপ পর্বত। স্তূপ পর্বতটাও কিন্তু একটা ফল্টের ফলে তৈরি হয়, এখানে এটা কিন্তু ফোল্ট নয়। এক্ষেত্রে চ্যুতি ভৃগু যেটা রয়েছে এটাও ফল্টিং, কিন্তু ফোল্ট নয় এটাও। ঊর্ধ্ব ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা যেটা রয়েছে সেটা কিন্তু এই যে ভাঁজের ফলে সৃষ্টি হয়, আর বাকিগুলো নয়। তো এই ক্ষেত্রে আনসার যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ঊর্ধ্ববঙ্গ শৈলশিরা, যেটা সেটা হচ্ছে গিয়ে উত্তর। সো নেক্সট যদি দেখা যায় তাহলে পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? পৃথিবীর ভূত্বকের বলেছে, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল এগুলো কিন্তু ভূত্বকে আসছে না। ভূত্বকের যেটা দেখতে হয় তাহলে হচ্ছে গিয়ে মহাদেশীয় এবং মহাসাগরীয় ভূত্বক যেটা রয়েছে, মহাদেশীয় এবং মহাসাগরীয় ভূত্বকের মধ্যে কিন্তু সব থেকে ঘনত্ব বেশি হচ্ছে গিয়ে মহাসাগরীয় ভূত্বক। মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব সব থেকে বেশি হয়। এরপরে যদি নেক্সট কোশ্চেনে যাই তাহলে কিন্তু ভারতের এই অঞ্চলে বছরে যে দুই ঋতুতেই বৃষ্টি হয়, মানে বর্ষার টাইমে এবং বর্ষার যখন মানে মৌসুমী বায়ু যখন ব্যাক করে সেই টাইমে। সেটা হচ্ছে গিয়ে তামিলনাড়ু উপকূল। তোমরা সবাই জানো যে তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টি হয়, এবং সব থেকে বেশি বৃষ্টি হয় তামিলনাড়ু উপকূলে কিন্তু মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময়। মৌসুমী বায়ু যখন ফিরে যায় সেই টাইমে কিন্তু এখানে বৃষ্টিপাতটা বেশি হয়ে থাকে বর্ষাকালের তুলনায়। সো এক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে গিয়ে তামিলনাড়ু কোস্ট যেটা রয়েছে। নেক্সট 37 নম্বর কোশ্চেনে যদি যাই সেক্ষেত্রে রয়েছে সর্বশেষ জনগণনা যেটা 2011-তে হয়েছিল, সেই অনুযায়ী কোন রাজ্যে লিঙ্গানুপাতের দিক দিয়ে ভারতবর্ষে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে? সেটি হচ্ছে গিয়ে কেরল। কেরল এডুকেশন এবং তার সাথে সাথে সেক্স রেশিও দুটোতে কিন্তু অনেকটাই এগিয়ে, 2011 সালের অনুযায়ী অনেকটা এগিয়ে ছিল। তো এই ক্ষেত্রে কেরল হবে উত্তর। এরপরে যদি দেখি 38 নাম্বার কোশ্চেনের যেটা রয়েছে, 38 নাম্বার কোশ্চেন সেটি হচ্ছে গিয়ে কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ুর প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে? এটা কিন্তু 22 ব্যালটের যে সূত্র রয়েছে ওই 22 ব্যালটের সূত্রটাকে তুলে দিয়েছে। সো এই ক্ষেত্রে 22 ব্যালটের সূত্র হবে উত্তর। ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স সঞ্চালিত হয় কোন সালে? মোনেক্স যেটা রয়েছে 1979-এ এটা কিন্তু মোনেক্স যেটা প্রজেক্টটা স্টার্ট করা হয়েছিল, এই যে মৌসুমী বায়ুর যে বিভিন্ন নেচার এটাকে স্টাডি করার জন্য কিন্তু এটা করা হয়। যে এই যে এক্সপেরিমেন্টটা এটা সোভিয়েত ইউনিয়নের হেল্পে আমরা করেছিলাম। সো এটার উত্তর হচ্ছে গিয়ে 1979। সো নেক্সট যদি দেখি সেটি হচ্ছে গিয়ে সাভানা তৃণভূমি অঞ্চলে পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হলো, সাভানা তৃণভূমি অঞ্চলে পশুপালক যাযাবরের এক গোষ্ঠী। আচ্ছা, সাভানা তৃণভূমি যেটা রয়েছে, সাভানা তৃণভূমিতে কিন্তু মাসাই ওখানকার একটা আদিবাসী গোষ্ঠী যারা ওখানে বসবাস করে। এই মাসাই হবে গিয়ে এর আনসার। টোরা পিগমি এরা কিন্তু নয়, পিগমি বান্টু যাদেরকে বলা হয়। সো নেক্সট যদি দেখি তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে মূল স্কেলে ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয়? এটাকে ভার্নিয়ার স্থিরাঙ্ক বলা হয়। আর ভার্নিয়ার ধ্রুবক যেটা দিয়েছে এটা কিন্তু ভার্নিয়ার ধ্রুবক হবে। এক্ষেত্রে উত্তর সি হবে, ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটাকে বলছে। নেক্সট যদি দেখি সেটি হচ্ছে গিয়ে নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় কোথায়? নদীর নিম্নক্ষয়ের সর্বাধিক যেখানে হয় সেটি হচ্ছে পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলে সর্বাধিক হয়ে থাকে, তার জন্য ওখানে আই আকৃতির যে ভ্যালি ওটা সৃষ্টি হয়। তারপরে যখন সমভূমিতে আসে তখন ধীরে ধীরে আইটা ভি আকৃতির হয়ে যায়, এবং পরপর যখন আসতে থাকে তখন কিন্তু ধীরে ধীরে যখন সমভূমিতে প্রবাহিত হতে থাকে তখন কিন্তু নদীর যে নিম্নক্ষয় কমতে থাকে, পার্শ্বক্ষয় বাড়তে থাকে, এবং শেষের দিকে এসে নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় কমে যায়, এবং যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে সঞ্চয় কার্য চলতে থাকে, এবং নদী জাস্ট সঞ্চয় হয়ে যায়, একটা জায়গায় সঞ্চয় হলো এবং পাশ কাটিয়ে নদী বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তার জন্য কিন্তু অনেকগুলো নদী ডিভাইড হয়ে যায় মোহনার কাছে এসে। তো এক্ষেত্রে যদি দেখা যায় সমুদ্র তলের নিকটে, সমুদ্র তল অর্থাৎ সি লেভেলের কাছে এসে গেলে কিন্তু নদীর যে নিম্নক্ষয়টা সেটা কিন্তু অনেকটাই একদম কমে যায় বলতে গেলে। তো এক্ষেত্রে উত্তর হবে সি। নেক্সট যদি দেখো ভারত সরকার যে কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করে, যেটা বায়োডাইভার্সিটি অ্যাক্ট যেটা রয়েছে সেটা কোন সালে আছে? বায়োডাইভার্সিটি অ্যাক্ট। ওই বায়োডাইভার্সিটি অ্যাক্ট যেটা রয়েছে এটা এসেছিল কিন্তু 2002-এ। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে 2002। নেক্সট হচ্ছে গিয়ে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? এক্ষেত্রে কিন্তু এই যে নয়টা লাগিয়ে দিয়েছে এটা কিন্তু লক্ষ্য করতে হবে, না হলে কিন্তু কোশ্চেনের আনসার ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। তো
এক্ষেত্রে যদি দেখো যে কনভেনশনাল এনার্জি নয় কোনটা বলেছে, নন কনভেনশনাল, তাহলে বার করতে হবে নন কনভেনশনাল কোনটা। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো কিন্তু কনভেনশনাল। কনভেনশনাল যে আমরা মানে ইউজ করি, যেটা রেগুলার আমরা মানে বেশি পরিমাণে যেটা ইউজ করছি, কনভেনশনাল যেটা, সেটা কিন্তু এগুলা। কিন্তু সৌরশক্তি হচ্ছে কি নন কনভেনশনাল। সো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে সোলার এনার্জি যেটা রয়েছে, সোলার পাওয়ার, সেটা কিন্তু উত্তর হয়ে যাবে। তো সৌরশক্তি রাইট আনসার। নেক্সট যদি দেখি তাহলে কিন্তু এর মধ্যে ভারতে কোন নদীটি পূর্ব বাহিনী নয়, কোন নদীটি পূর্ব বাহিনী নয়? গোদাবরী, কাবেরী, তাপি, এগুলা তাপি, কৃষ্ণা। গোদাবরী জানো, গোদাবরী বে অফ বেঙ্গলে পড়েছে। কাবেরীটাও পড়েছে গিয়ে বে অফ বেঙ্গলে। তাপি এবং নর্মদা এটা কিন্তু পূর্ব বাহিনী নয়, এটা কিন্তু পশ্চিম বাহিনী নদী, তাপি এবং নর্মদা, যারা কিন্তু রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছে। সো এক্ষেত্রে উত্তরটা হয়ে যাচ্ছে তাপি। কৃষ্ণাও বে অফ বেঙ্গলে পড়ছে। সো উত্তর রাইট আনসার হচ্ছে তাপি। তাপি বা তাপ্তি যেটা রয়েছে সেটা হচ্ছে কি রাইট আনসার। নেক্সট যদি দেখি উষ্ণ আর্দ্র জলবায়ু, জলবায়ুতে চুনাপাথরের উপরে কোন প্রকারের রাসায়নিক আবহাওয়া বিকার দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে কার্বনেশন বা অঙ্গার যোজন, যেটা এটা হচ্ছে গিয়ে রাইট আনসার হবে। জারণ অর্থাৎ অক্সিডেশন, তারপরে হাইড্রেশন এবং সিলিকা বিয়োজন যেটা রয়েছে, এগুলো কিন্তু হবে না। এক্ষেত্রে কিন্তু অঙ্গার যোজন বা কার্বনাইজেশন যেটা, সেটা কিন্তু রাইট আনসার হয়ে যাবে। এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত? উচ্চ ফলনশীল ধানের জাত জানতে চাইছে। এখানে কিন্তু সরি, এখানে কিন্তু আমি 9টা দেখিনি, 9টা এমন এই সাইডে দিয়ে দিয়েছে, 9টা কিন্তু লক্ষ্য করিনি, ধানের জাত নয়। এক্ষেত্রে যদি দেখা যায় সোনালিকা কিন্তু উচ্চ ফলনশীল ধানের জাত নয়, এটা একটা গমের জাত, গমের ভ্যারাইটি। আর বাকি এই যে জায়া, IR20, স্বর্ণ, সাব 1, এগুলো কিন্তু হচ্ছে গিয়ে ধানের ভ্যারাইটি। এবং হাই ভ্যারাইটি যেগুলো বীজ রয়েছে, এগুলো কিন্তু ধানের বীজ। কিন্তু বাকি সোনালিকা যেটা রয়েছে, এই সোনালিকাটা কিন্তু হচ্ছে গিয়ে গমের, উচ্চ ফলনশীল গমের বীজ। তো এক্ষেত্রে রাইট আনসার ডি। নেক্সট যদি দেখি কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে। এই যে ওয়েবারের যে সূত্রটা, ওয়েবারের যে থিওরিটা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল লোকেশনের, সেক্ষেত্রে কিন্তু সেইটারই একটা, সেখান থেকে কোশ্চেন বলতে গেলে। তো এক্ষেত্রে যেটা বলেছে যে ওই যে ফুডলুস ইন্ডাস্ট্রি যে কাকে বলে, ওইখানে যেটা রয়েছে না, ওই যে মেটেরিয়াল ইন্ডেক্স যেটা রয়েছে, ওইখানটা থেকে কিন্তু এই কোশ্চেনটা। তো এক্ষেত্রে যদি দেখা যায় যে কাঁচামালের নিকট গড়ে উঠবে, কাঁচামালের নিকট যেটা ভার হ্রাসমান, মানে যে কাঁচামালটা কিন্তু পরবর্তীতে যখন প্রসেস হওয়ার পরে, যখন র মেটেরিয়াল থেকে যখন ফিনিশ প্রোডাক্টে যাচ্ছে, তখন কিন্তু তার ওয়েট লুজ হবে। তো এক্ষেত্রে কোনটা বার করতে হবে যেটা ওয়েট লুজ করে? সো সেটাই হবে যাবে আমাদের উত্তর। কার্পাস বয়ন যদি দেখা যায়, তাহলে কার্পাস বয়নের ক্ষেত্রে যেটা দেখতে দেখা যায় যে কার্পাসের কিন্তু ততটা কোনো মানে ওই যে লুজ সেরকম কিছু হয় না। চিনির ক্ষেত্রে কিন্তু অনেকটাই লুজ হয়ে থাকে, যে আখ থেকে যখন চিনি হচ্ছে তখন কিন্তু অনেকটা ওয়েট লুজ হয়। সো এক্ষেত্রে চিনি শিল্প হয়ে যাবে রাইট উত্তর। তথ্য প্রযুক্তি তো যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা বাজার ভিত্তিক করা হয়, এবং যেখানে যেরকম সুযোগ সুবিধা পাওয়া যায়, অন্যান্য সুযোগ সুবিধার যেখানে ভালো রয়েছে সেই জায়গায় কিন্তু তথ্য প্রযুক্তি হয়ে থাকে, এবং রাসায়নিক শিল্প সেম। এক্ষেত্রে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই যে চিনি শিল্প যেটা, সেটা কিন্তু ফুড লুজ ইন্ডাস্ট্রি নয়, এটা কিন্তু ওয়েট লুজ, মানে এদের যে কাঁচামালটা সেটা ওয়েট লুজ করে, তার জন্য কিন্তু ভার হ্রাসমান কাঁচামাল এটা। তো এক্ষেত্রে চিনি শিল্প যেটা, সেটা হয়ে যাবে এই যে সুগার ইন্ডাস্ট্রি রাইট আনসার। নেক্সট যদি দেখি উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হলো, এক্ষেত্রে উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি মৎস্য বন্দর, হচ্ছে গিয়ে পোল্যান্ড। যে পোল্যান্ড যেটা রয়েছে, পোল্যান্ড নয়, পোর্টল্যান্ড, আচ্ছা সরি, পোল্যান্ড দেখুন, পোল্যান্ড নয়, এটা হচ্ছে গিয়ে পোর্টল্যান্ড, হচ্ছে গিয়ে এর রাইট আনসার। পোর্টল্যান্ড অবস্থান করছে কিন্তু উত্তর পশ্চিম আটলান্টিকের উপকূলে। তো এক্ষেত্রে রাইট আনসার পোর্টল্যান্ড, বাকিগুলো হবে না। নেক্সট যদি দেখি সেটি হচ্ছে গিয়ে এই যে কোন প্রকার স্কেল দ্বারা ক্ষুদ্রতম সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব? সূক্ষ্মতম পরিমাপ করতে গেলে এখানে যে সমস্ত রৈখিক স্কেল, সরল রৈখিক স্কেল, অনুপাত স্কেল এবং ভার্নিয়ার স্কেল জানো যে ভার্নিয়ার স্কেল দিয়ে কিন্তু সূক্ষ্ম পরিমাপ করা হয়ে থাকে। ভার্নিয়ার স্কেল থেকে কিন্তু দুটো কোশ্চেন দিয়ে দিয়েছে, আগে একটা ছিল, এখানে একটা। বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করেন কে? প্রথম বাস্তুতন্ত্র কথাটা প্রচলন করে সে হচ্ছে গিয়ে এজি টানসলে, হচ্ছে গিয়ে এই বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন, অর্থাৎ ইকোসিস্টেম, যেটা ইকোসিস্টেম শব্দটি প্রথম তিনি প্রচলন করেছিলেন, এজি টানসলে। তো নেক্সট, ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত এই শহরটি কোন শহর? ম্যানচেস্টার নামে পরিচিত, একদম পাতি কোশ্চেন। এটা হচ্ছে গিয়ে আহমেদাবাদ।
হ্যাঁ, নাগপুরকে বলা হয় নাগপুর। নাগপুর যে নাগপুর নয় সেটা হচ্ছে গিয়ে নাগপুরটা কি কানপুর? নাগপুর তো হচ্ছে গিয়ে মহারাষ্ট্রে আছে। নাগপুর নয়, কানপুর যদি হতো, কানপুর কিন্তু উত্তর ভারতের ম্যানচেস্টার, এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে গিয়ে যেটাকে বলা হয় কোয়েম্বাটোর। থেকে তো এক্ষেত্রে যেটা উত্তর হয়ে যাচ্ছে সেটি হচ্ছে গিয়ে আহমেদাবাদ। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। সমুদ্র জলের লবণতার প্রধান উৎস হলো, সমুদ্র জলের লবণতার উৎস জানতে চাইছে, মহাসাগরীয় ভূত্বক, মহাদেশীয় ক্ষয়িত পদার্থ, এটাই হয়ে যাবে মহাদেশীয় ক্ষয়িত পদার্থ। যে সমুদ্র মানে যে সমস্ত রিভার রয়েছে, এই সমস্ত রিভার কিন্তু এখান থেকে ইরোড করে মেটেরিয়ালস নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু মেইন সোর্স। এই যে মানে ওই যে ভূত্বকের যে মানে ভূত্বক থেকে যেগুলা ধৌত হয়ে যাচ্ছে, ওই যে মিনারেল গুলো, ওইগুলোই কিন্তু মেন সোর্স সমুদ্রের লবণাক্ততার। তো এই ক্ষেত্রে এটাই হয়ে যাবে সামুদ্রিক অগ্নুৎপাত এবং উল্কাপাত। এগুলোর থেকে কিন্তু সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে গিয়ে মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ, যেটা সেটা হবে কিন্তু রাইট আনসার। নেক্সট যদি দেখা হয়, ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি? কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি সেটা যদি দেখতে হয়, সেটা হচ্ছে গিয়ে আদিবাসী জনসংখ্যা রয়েছে সব থেকে বেশি কোথায়? সব থেকে বেশি রয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার নাকি মহারাষ্ট্র? এক্ষেত্রে কিন্তু দেখতে গেলে মধ্যপ্রদেশে কিন্তু জঙ্গলের পরিমাণও বেশি রয়েছে এবং সেখানে আদিবাসীর পরিমাণটাও বেশি রয়েছে। সো মধ্যপ্রদেশ হবে রাইট আনসার। মহাদেশীয় উপকূল মহাদেশীয় উপকূল এবং মহিঢালের মধ্যবর্তী অঞ্চলকে কি নামে পরিচিত? এটি মহীসোপান নামে পরিচিত। এই যে মাঝখানে যেটা রয়েছে এটাকে মহীসোপান বলা হয়। এই যে এজটা রয়েছে মহীসোপান, মহাদেশীয় উপকূল এবং মহিডাল যে যাচ্ছে, তারপরে মহিডাল চালু হয়ে যাচ্ছে, তার আগে যে এই যে জায়গাটা, এই যে পোর্শনটা থাকে, এই পোর্শনটাকে কিন্তু মহিঢাল বলা হয়। তারপরে এটা যে মহিঢাল, এটা মহিডাল, এটা যেটা এখন করছি এটা হচ্ছে গিয়ে মহিডাল, এটা হচ্ছে গিয়ে মহীসোপান। তো এক্ষেত্রে উত্তর হবে মহীসোপান। মহিডালের আগে থাকছে মহীসোপান, আর কন্টিনেন্টাল সেলফ বলা হয় এটাকে। জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাদ হলো জাপান। জাপানের কাছে জানো তোমরা সব পথ থেকেই যে হচ্ছে গিয়ে এটার নাম হচ্ছে গিয়ে টাইফুন। টাইফুন এখানে হয় গর্জনশীল চল্লিশা। এটা কিন্তু গর্জনশীল চল্লিশা হচ্ছে গিয়ে 40 ডিগ্রি ল্যাটিটিউড যেটা রয়েছে সাউথে, ওটাকেই বলা হয় গর্জনশীল চল্লিশা। টর্নেডো জানো, টর্নেডো তৈরি হয় গিয়ে, এটা মূলত ল্যান্ডের উপরেই তৈরি হয়, ওই আমেরিকার দিকে এটা দেখতে পাওয়া যায়, উত্তর আমেরিকার দিকে টর্নেডো দেখতে পাওয়া যায়। হ্যারিকেন দেখতে পাওয়া যায় ক্যারাবিয়ান সাগরে দেখতে পাওয়া যায়, ক্যারাবিয়ান যে সাগর রয়েছে ওখানে দেখতে পাওয়া যায়। তো এক্ষেত্রে হচ্ছে কি টাইফুন। নেক্সট যদি কোশ্চেন দেখি তাহলে কিন্তু উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়। উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়। ইনভার্সন অফ টেম্পারেচার ইজ কজড বাই, ইনভার্সন অফ টেম্পারেচার কার জন্য তৈরি হয়? আচ্ছা, এক্ষেত্রে যেটা অপশন গুলো দিয়েছে, দীর্ঘ রাত্রি, শান্ত আবহাওয়া, বরফাবৃত ভূপৃষ্ঠ, উপরে সকল সবগুলি। উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়। আচ্ছা, এই কোশ্চেনটার ক্ষেত্রে যেটা উত্তর হবে সেটি হচ্ছে গিয়ে, যদি দেখা যায় তাহলে উষ্ণতা বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়। আচ্ছা, দীর্ঘ রাত্রি তো দরকার। যদি এরকম দীর্ঘ রাত্রি মানে রাতের লেন্থটা বেশি হতে হবে। শান্ত আবহাওয়া অবশ্যই দরকার আছে, শান্ত আবহাওয়া, বরফাবৃত ভূপৃষ্ঠ, নিচের দিকটাতে মানে যেখানে বরফাবৃত ভূপৃষ্ঠ মানে উষ্ণতার বৈপরীত্য মানে কি, যে নিচে যেটা স্বাভাবিক অবস্থায় যেটা হয় তার অপোজিট হবে ইনভার্সন অফ টেম্পারেচার। মানে স্বাভাবিক অবস্থায় থাকে কি, যে নিচের দিকে গরম থাকে, উপরের দিকে পরপর যত উঠতে থাকা যায় তত ঠান্ডা হয়। কিন্তু এক্ষেত্রে যে ঘটনা হবে, নিচের দিকে ঠান্ডা থাকবে, উপরের দিকে গরম হতে থাকবে, এই ঘটনাটা। এটার জন্য যে সমস্ত যে কারণে এই কারণে সৃষ্টি হয়, এখান থেকে কিন্তু দীর্ঘ রাত্রি, শান্ত আবহাওয়া, বরফাবৃত ভূপৃষ্ঠ, করে সবগুলি, এখানে সবগুলি হবে উত্তর। এক্ষেত্রে নেক্সট যে কোশ্চেনটা সেটি হচ্ছে গিয়ে, একটি দেশের জনঘনত্ব মানচিত্র উপস্থাপন করার জন্য কোন প্রকার কার্টোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত? পাইগ্রাফ, কোরোপ্লেথ, কোরোক্রোমেটিক ম্যাপ, ডট ও স্ফিয়ার। ডট ও স্ফিয়ার ম্যাপ কিন্তু ইউজ করা হয় জনসংখ্যার যে যে কতটা ছড়িয়ে রয়েছে সেটা দেখানোর জন্য, কিন্তু একটা দেশের ক্ষেত্রে যখন করা হবে সেটা কিন্তু ডট এন্ড স্ফিয়ার ম্যাপ করাটা কিন্তু ততটা উপযোগী নয়। এক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ইউজ করা হয় সেটি হচ্ছে কি কোরোপ্লেথ ম্যাপ। কোরোপ্লেথ ম্যাপটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। ডট এবং স্পিয়ার কিন্তু ইউজ করা হয় না যে সেরকম নয়, ডট এবং স্পিয়ার কিন্তু ইউজ করা হয়। এটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল বা আরো একটু ছোট লেভেলে দেখানোর ক্ষেত্রে ডট এবং স্পিয়ার ইউজ করা হয়, কিন্তু কোরোপ্লেথটা দেশের ক্ষেত্রে কিন্তু কোরোপ্লেথ ইউজ করা হয়। নেক্সট যদি দেখা যায় তাহলে কিন্তু নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটি কাঠিন্যের মাত্রা সর্বাধিক?
কাঠিন্যের মাত্রা সর্বাধিক যদি দেখতে হয় এক্ষেত্রে কিন্তু যেটা রয়েছে সেটি হচ্ছে গিয়ে যে কোয়াজাইট যেটা রয়েছে, এই কোয়াজাইটের কিন্তু যে কাঠিন্য সব থেকে বেশি, কারণ এটা হচ্ছে গিয়ে রূপান্তরিত শিলা। তো এই ক্ষেত্রে কোয়াজাইটটা হবে গিয়ে রাইট আনসার। নেক্সট যদি দেখি, তাহলে লাস্ট কোশ্চেনে আমরা চলে এসেছি। পৃথিবীর ভূত্বকের উপরি অংশে মূলত পৃথিবীর ভূত্বকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজের দ্বারা? তো এটা জানো তোমরা, এটাকে যে উপরের যে অংশ, উপরের অংশটাকে বলা হয় সিয়াল এবং নিচের অংশটাকে বলা হয় সীমা, সিয়াল। তো এক্ষেত্রে সিয়াল মানে জানো সিলিকা এবং অ্যালুমিনিয়াম হবে গিয়ে রাইট আনসার, সিয়াল। এবং নিচেরটা যেটা, সেটা হচ্ছে গিয়ে সিলিকা এবং ম্যাগনেসিয়াম, সেটাকে সীমা বলা হয় নিচের লেয়ারটাকে। তো উপরের লেয়ারটাকে বলা হয় সিয়াল। তো কোশ্চেনের আনসার গুলো আলোচনা করলাম, দেখলে কোশ্চেন কিন্তু ইজি লেভেলই ছিল। তোমরা জানিও তোমাদের কোন কোন কোশ্চেন গুলো ঠিকঠাক মানে হয়নি, ভুল করেছো বা কিছু, সেটা জানিও এবং কতগুলি ঠিক হয়েছে। এবং আমি যেগুলো আলোচনা করলাম সেখানে যদি তোমাদের কারোর কোনো জায়গায় ডাউট থেকে থাকে যে আমার এই উত্তরটা মনে হচ্ছে কিন্তু আমি অন্য উত্তরটা দিয়েছি, তোমাদের অন্য উত্তর মনে হয়েছে, তো সেক্ষেত্রেও অবশ্যই কমেন্টে জানিও সেটা। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।